আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথু মুবিন। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। কিছু রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়াচ্ছে। তারেক রহমান হুমকি ধামকি না দিয়ে ফেব্রুয়ারিতে জনগণের মুখোমুখি হওয়ার আহ্বান। ৫ দফা দাবি না মানলে যমুনার সামনে অবস্থান কর্মসূচির ডাক জামায়াত সহ সমমনা ৮ দলের। আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ঠেকাতে মাঠে থাকার ঘোষণা। দেশে গৃহযুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে মন্তব্য এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারির। ৮ দলের চলমান আন্দোলনের সাথে সংহতি প্রকাশ। লকডাউনের নামে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে দেশজুড়ে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন। অর্থের সংস্থান না হওয়ায় অন্তর্বর্তী সরকারের মেয়াদে হচ্ছে না সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল, জানালেন অর্থ উপদেষ্টা। আন্দোলনে নামার হুঁশিয়ারি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কিছু রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হুমকি ধামকি না নিয়ে ফেব্রুয়ারিতে জনগণের মুখোমুখি হওয়ার আহ্বান জানান তিনি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন। গণভোটের চেয়ে মানুষের স্বার্থ রক্ষা এখন জরুরি বলে মন্তব্য করেন তিনি। কামরুজ্জামান রাজবের রিপোর্ট। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিএনপির আলোচনা সভায় যোগ দেন বিএনপি ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সমমনা দলের শীর্ষ নেতারা। এতে বক্তারা বলেন, দিনটি ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে বিদ্রোহ, গণমানুষের ঐক্যের প্রতিফলন। বর্তমান প্রেক্ষিতে যা আবারও প্রয়োজন। বর্তমানে আবারও গণতন্ত্রের পথকে বাধাগ্রস্ত করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপ্রয়োজনীয় সংকট তৈরি করা হচ্ছে অভিযোগ করে জনপ্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে সব চক্রান্ত রুখে দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। এই যে একটা সংকট তৈরি হয়েছে, অপ্রয়োজনীয় সংকট, গণতান্ত্রিক উত্তরণ যে পথ, সেই পথকে বাধাগ্রস্ত করা, বাংলাদেশে সত্যিকার অর্থে সংস্কারের জন্য যে নির্বাচন হওয়া দরকার সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করা। সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, যারা বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল, সিপাহী জনতার বিদ্রোহের মধ্য দিয়ে তারা পরাজিত হয়েছিল। ভবিষ্যতে আর কেউ যেন দেশকে ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করতে না পারে তা নিশ্চিতে প্রয়োজন জাতীয় ঐক্য। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার ক্ষেত্র যখন প্রস্তুত হচ্ছে, আমরা খেয়াল করে দেখছি তখন কয়েকটি রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে কার্যত গণতান্ত্রিকামী জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধেই মনে হয় অবস্থান নিচ্ছে বা নিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি ধমকি না দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের সেই সকল সহযোগী যারা ছিলেন, যাদের নিয়ে বিভিন্ন সন্দেহ প্রকাশ হচ্ছে, তাদেরকে লক্ষ্য রেখে সাথে আজকে যারা উপস্থিত আছেন তাদেরকে সাথে নিয়ে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি ধামকি না দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের মুখোমুখি হই আমরা, চলুন। তারেক রহমান বলেন, দেশের স্থিতিশীলতার জন্য প্রয়োজন জনগণের ভোটে নির্বাচিত সরকার। গণভোটের দাবির আড়ালে পরাজিত স্বৈরাচারকে পুনর্বাসনের সুযোগ করে দেয়া হচ্ছে কিনা সে প্রশ্ন রাখেন তারেক রহমান। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে সেই পরাজিত পলাতক স্বৈরাচার একইভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা সেই দলটির ছাতার নিচে আশ্রয় নিয়েছে কিনা মনে হয় এটি আমাদের সকলের দেখার বা ভাবার সময় এসছে। গণভোটের আড়ালে পরাজিত পলাতক অপশক্তিকে রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ করে দেয়া হচ্ছে কিনা। জুলাই সনদে করা অঙ্গীকার বাস্তবায়নে বিএনপি বদ্ধপরিকর, কিন্তু কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা মেনে নেওয়া হবে না বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। স্লোগানটা বন্ধ করতে হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন, নির্বাচনের আগে গণভোট সহ ৫ দফা দাবি না মানলে ১৬ নভেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয় এবং বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালন করবে জামায়াত ইসলামী সহ সমমনা ৮ দল। রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনে সংবাদ সম্মেলনে কথা জানানো হয়।
এছাড়া 13 নভেম্বর ফ্যাসিবাদী আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে রাজপথে থাকারও ঘোষণা দেন 8 দলের নেতারা। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি, জাতীয় নির্বাচনের আগে গণভোট, গণহত্যার বিচার সহ 5 দফা দাবি আদায়ে নতুন কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে আন্দোলনরত সমমনা 8 দল। ত্যাগের মাধ্যমে মহান আল্লাহ তাআলা আমাদের এই কর্মসূচি। 8 দলের পক্ষে কর্মসূচির ঘোষণা দিয়ে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, দাবি আদায়ে সারা দেশে বিক্ষোভ মিছিল করার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সাথে আলোচনায় বসবেন তারা। দাবি না মানলে কঠোর কর্মসূচি দেওয়ার কথা জানান তিনি। 16 নভেম্বর রবিবার আন্দোলনরত 8 দলের শীর্ষ নেতাদের বৈঠক সকাল 11টায় অনুষ্ঠিত হবে। এর পূর্বে জনগণের 5 দফা দাবি মেনে নেওয়া না হলে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার বলেন, আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে রাজপথে থাকবে 8 দল। দেশের স্থিতিশীলতা রক্ষার জন্য আমরা মনে করি অন্যান্য রাজনৈতিক দল, বিএনপি সহ প্রত্যেকের, যারা আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম, এটা প্রত্যেকের দায়িত্ব। এই ইস্যুতে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টদের দোসরদেরকে আমরা কখনোই রাজনীতিতে এই নাশকতার কোনো সুযোগ আমরা দেব না। নির্বাচন পেছাতে বিএনপির দোষারোপেরও জবাব দেন জামায়াতের এই নেতা। আমাদের বন্ধু কোনো রাজনৈতিক দল যদি নিজেদের রাজনৈতিক অসহায়ত্বকে লুকানোর জন্য, ওই যে কালকে আমাদের আমির সাহেব বক্তৃতায় বলেছেন যে উদর পিণ্ডি বুদুর ঘাড়ে, নিজেদের দুর্বলতা চাপিয়ে 8 দলের কোনো দলকে দুর্বল করার কোনো যুক্তি নেই। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই, আর কিভাবে বললে ওনারা এটা বিশ্বাস করবেন সেই ভাষা ওনাদের বলতে হবে। গণভোট নিয়ে যারা সংবিধানের দোহাই দিচ্ছেন তাদের সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচনের জন্য 2029 সাল পর্যন্ত অপেক্ষা করার কথা বলেন আন্দোলনরত 8 দলের নেতারা। আমাদের ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। বর্তমান সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। দেশে গৃহযুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। জামায়াতে ইসলামী সহ 8 দলের আন্দোলনের সাথে এনসিপির সংহতি রয়েছে জানিয়ে নাসির বলেন, আওয়ামী লীগের দেশে মরণ হয়েছে, এখন একটু দুর্গন্ধ ছড়াচ্ছে। দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক ক্রিয়াশীল দলগুলোকে বাংলাদেশ প্রশ্নে এক থাকতে হবে। মনির হোসেন তপুর রিপোর্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বুধবার দুপুরে আত্মপ্রকাশ করে স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীদের যৌথ মঞ্চ ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স। এতে উপস্থিত ছিলেন এই সংগঠনের উপদেষ্টা তাসনিম জারা সহ জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। এ সময় তাসনিম জারা বলেন, স্বাস্থ্য যেন ক্ষমতার কাছে কুক্ষিগত না থাকে তা নিশ্চিত করতে হবে। বর্তমান সরকার নিজেদের জনবিচ্ছিন্ন হিসেবে প্রতিষ্ঠা করেছে উল্লেখ করে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানান, সাম্প্রতিক সময়ে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য প্রমাণ করে গত 1 বছরে বিএনপি মামলা বাণিজ্য করেছে। নিজেদের ইগো না দেখিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে না দাঁড়িয়ে আমরা তাদেরকে আহ্বান জানাবো, আপনারা সংস্কারের পক্ষে আসুন। সংস্কার প্রক্রিয়া কিভাবে বাস্তবায়ন করা যায় সেই ক্ষেত্রে আপনারা নিজেদের ভূমিকা পালন করুন। বর্তমান সরকার গত 1 বছরে একটি জনবিচ্ছিন্ন সরকার হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে। বিএনপি গত 1 বছরে যে মামলা বাণিজ্য করেছে সেগুলোর স্বীকৃতি মির্জা ফখরুল দিলেন, তাদেরকে জায়েজ করে নিলেন। বিএনপির যদি 1 বছরে সফলতা বলেন, তাদের 2টা সফলতা, একটা হলো চাঁদাবাজি আর একটা হলো মামলাবাজি। এই 2টা ছাড়া তাদের কপালে আর কোনো সফলতা নাই। তো এই 2টা নিয়ে তারা জনগণের সামনে যায় ভোট চাবে। এছাড়া জামায়াতে ইসলামী সহ 8 দলের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে একসাথে রাজপথে থাকার আশ্বাসও জানান নাসির উদ্দিন পাটোয়ারি। এ সময় দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জানান, সার্বভৌমত্ব ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। কালকে যদি আওয়ামী লীগ নামে, আওয়ামী লীগকে ঠেকানোর জন্য আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে এনসিপির এক হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশে যথেষ্ট। এটা নিয়ে আমরা কোনো টেনশন নেই। আওয়ামী লীগের বাংলাদেশে মরণ হয়ে গিয়েছে, এখন কিছু দুর্গন্ধ ছড়াচ্ছে, দেশবাসী এটা নিয়ে কোনো আতঙ্কিত হওয়ার কোনো কিছু নেই।
কোনো কিছুই অরাজনৈতিক নয়, আবার স্বাস্থ্যসহ সব খাতেই রাজনীতি চলে আসে বলেও জানান হাসনাত আব্দুল্লাহ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগের লকডাউনের নামে নাশকতা ঠেকাতে দেশজুড়ে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। ঢাকা ও আশপাশের জেলায় মোতায়েন করা হয়েছে বিজিবি। রাজধানীর কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গাজীপুরে 4টি যাত্রীবাহী বাসে ও ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় দেশের বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। গাজীপুর মহানগরীর ভোগড়া পেয়ারাবাগান এলাকায় মঙ্গলবার ভোর 4:30টার দিকে ভিআইপি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এলাকাবাসী জানায়, কয়েকজন দুর্বৃত্ত বাসটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে পুরোপুরি পুড়ে যায় বাসটি, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ জানায়, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। এছাড়া মঙ্গলবার ভোরে গাজীপুর মহানগরের তেলির চালা ও শ্রীপুরের বেড়াইদের চালা এলাকায় আরও 2টি গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে কালিয়াকৈরের চক্রবর্তী এলাকায় একইভাবে আরেকটি যাত্রীবাহী বাসেও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এদিকে মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। সেখানে আসবাবপত্র সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। রাজধানীর ধানমন্ডি সচিবালয় মোড় ও কাউরান বাজারে মাছের আড়তের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে ধানমন্ডির 11 নম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় 27 নম্বর থেকে আটক করা হয় 2 যুবলীগ নেতাকে। পুলিশ জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে সতর্ক অবস্থান নেওয়া হয়েছে। যারা যে ভীতি করা একটা পরিস্থিতি বা তারা বিভিন্ন রকম যে অপতৎপর চালাচ্ছে, এটা আমরা কঠোর হস্তে দমন করার আইনের যেটুকু প্রয়োগের ক্ষমতা আছে এটা আমরা সর্বোচ্চ প্রয়োগ করব। যারা নেপথ্যে আছে সেই নেতাদেরকে উপর নজরদারি রাখতেছি, তাদেরকে গ্রেপ্তার করতেছি। আজকেও এই সংক্রান্তে 44 জন অ্যারেস্ট আছে। ইনশাল্লাহ আমাদের তৎপরতা সবাই থাকবে। আমরা নগরবাসী আপনারা সবাই মিলে ইনশাল্লাহ এই অপতৎপরতা রোধ করব। রাজধানী ও আশপাশের জেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় 14 প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে কোনো আপত্তি থাকলে শেখ হাসিনাকে দেশে এসে বিচারের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর মিজানুর ইসলাম। দুপুরে গণমাধ্যমকে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের দিন নির্ধারণ নিয়ে কোনো চাপ অনুভব করছে না প্রসিকিউশন। এদিন মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা, জিয়াউল আহসান সহ আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 12 জানুয়ারি দাখিল করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। একই ট্রাইব্যুনাল চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম সহ 11 জন হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী সহ আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 12 জানুয়ারি দাখিলের নির্দেশ দেন। এছাড়া এদিন ট্রাইব্যুনাল 2-এ রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার 12তম দিনের সাক্ষ্য দেন 2 জন পুলিশ সদস্য। তাদের তৈরি করা আইন এবং অনুপস্থিতিতে কিভাবে বিচার চলবে সেই প্রক্রিয়াটা তারাই তৈরি করেছে। তো সেইখানে সেই প্রক্রিয়া অনুসরণ করে বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখন এই ক্ষেত্রে অনিয়ম কি হচ্ছে সেটা যদি ধরাতে হয় তাহলে আসামিকে উপস্থিত হতে হবে। উপস্থিত হয়ে আবেদন করে বলতে হবে যে এইখানে এই অনিয়ম হচ্ছে, এখানে এই অনিয়ম হচ্ছে, এখানে অনিয়ম। পলাতক আসামি পক্ষে অন্য কোনো ব্যক্তি কোনো কথা বলার সুযোগ নাই, শুধুমাত্র স্টেট ডিফেন্স লয়ার ছাড়া। সরকারি চাকরিজীবীদের বেতন বাড়াচ্ছে না অন্তর্বর্তী সরকার। অর্থের সংস্থান না হওয়ায় নতুন পে স্কেল দেয়া যাবে না বলে জানালেন অর্থ উপদেষ্টা। পরের সরকার এসে এটি বাস্তবায়ন করবে। অর্থ উপদেষ্টার এমন ঘোষণায় হতাশ সরকারি চাকরিজীবীরা, হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনে নামার। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। এখন দরকারি অনেক জিনিস কিনতে পারছেন না সরকারি চাকরিজীবীরা, কুলাচ্ছে না বেতনে। সরকারি চাকরিতে আছেন প্রায় 14.5 লাখ। 2015 সালের পর আর তাদের বেতন বাড়েনি। আশার আলো হয়ে দেখা দিয়েছিল নতুন পে কমিশন গঠন, তারা কাজও করছেন। জানা গেছে ডিসেম্বরের শেষ দিকে নতুন বেতন কাঠামোর সুপারিশ করবে কমিশন।
অর্থ উপদেষ্টা বলছেন, তখন অল্প সময়ে অন্তর্বর্তী সরকারের পক্ষে নতুন পে স্কেল দেওয়া সম্ভব হবে না, নেই পর্যাপ্ত অর্থ। ওইখানে সিভিল পে কমিশন, ওখানে আর্মিদের জন্য আলাদা একটা ইস্যু আছে, পুলিশের জন্য। এখন ওই 3টা রিপোর্ট পাওয়ার পরে আমাদের সময় এটা করতে পারবো কিনা এটা কিছুটা আনসার্টেনটি, কারণ এটা আবার এই 3টা রিপোর্ট দেখে ওটাকে আবার কি বলে রিকনসাইল করতে হবে। এখানে সবচেয়ে বড় অর্থের সংস্থান আমাদের বাজেটে। পে স্কেল ছাড়াও তো আমরা স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে, ওগুলো অন্যান্য উন্নয়ন ব্যয় আছে, সেগুলো তো আমার দেখতে হবে। 1973 সাল থেকে 2015 সাল পর্যন্ত গড়ে 5 বছর পর পর নতুন পে স্কেল দিয়ে এসেছে বিগত সরকারগুলো, কিন্তু সবশেষ 10 বছরেও বেতন বাড়েনি। এতে জীবন চালাতে হিমশিম খেতে হচ্ছে সরকারি চাকরিজীবীদের। 2015 সালে যে পে স্কেলে যে বেতনটা পাচ্ছি, এটা দিয়ে আসলে সবকিছু ম্যানেজ করা আমাদের জন্য একটু কষ্টদায়ক হয়ে পড়ে আর কি। অবশ্যই খুশি হয়েছিলাম যার যার জায়গা থেকে। এখন আবার শুনতেছি যে হয়তো মানে খারাপ কি বলে নেগেটিভ কিছু হতে পারে, এটা শুনে তো আবার হতাশাগ্রস্ত হয়ে গেছি আমরা। 8 বছর অপেক্ষা করতে পেরেছি, এখন আমাদের 12 মাসে আমরা একটা চেষ্টা করছি, আমরা করবো, এতে একটা ক্ষোভের সৃষ্টি। আমি মনে হয়তো এটা একটু ধৈর্য ধরতে হবে, বড় তাদের ধন্যবাদ দেওয়া উচিত যে আমরা চেষ্টা করছি, একটা ফ্রেমওয়ার্ক দিয়ে যাব, এবং রিপোর্টটা যদি আসে তখন আগামী সরকার যে সেটা যে খুব মানে সিরিয়াসলি নেবে না আমার মনে হয়, ওরা সিরিয়াসলি নিতে হবে। নির্বাচনের আগে বেতন না বাড়ালে কঠোর আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছেন সরকারি চাকরিজীবীরা। আমরা আসলে চেয়েছিলাম যে এই বর্তমান সরকার দিতে পারুক বা না পারুক, অন্তত একটা অধ্যাদেশ জারি করে দিয়ে যদি আমাদের জন্য জারি করে দেওয়া যায়, তাহলে পরবর্তী সরকার যে আসুক অন্তত এই অধ্যাদেশে অনুসরণ করবে। আর যদি আমাদের জন্য কোনো কিছু করে নেওয়া যায় বা একটা অনিশ্চয়তা রেখে যায়, এখানে সব কর্মচারী আছে, সবাই ঐক্যবদ্ধভাবে এবং সারা বাংলাদেশের কর্মচারীদেরকে ঐক্যবদ্ধ করে একটা বৃহত্তর একটা আন্দোলনের দিকে যাবে। ভোটের আগে বিশৃঙ্খলা ঠেকাতে বিষয়টির সমাধানের দাবি জানাচ্ছেন তারা। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেছেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, প্রার্থী মনোনয়ন, নির্বাচন কমিশনকে সহায়তা প্রদান, পর্যবেক্ষক পাঠানো সহ নানা বিষয়ে আলোচনা হয়। পরে সংবাদ সম্মেলনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সরকারকে আরও কঠোর হওয়ার পরামর্শ দেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড করে নির্বাচন বাধাগ্রস্ত করা যাবে না। বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রার্থী তালিকা নেতাকর্মী সহ দেশবাসীর কাছে গ্রহণযোগ্য হয়েছে দাবি করে তিনি বলেন, দেশ এখন নির্বাচনমুখী। ঐক্যমতের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর জুলাই সনদে স্বাক্ষরের পর এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিতর্ক অযৌক্তিক বলে মনে করেন আমির খসরু। ইউরোপিয়ান ইউনিয়ন এই মুহূর্তে তাদের মনোযোগটা হচ্ছে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা, যেহেতু তাদের একটা বড় ইনভলভমেন্ট এই নির্বাচনে আছে। তারা চায় এই নির্বাচনটা সুষ্ঠুভাবে সমাধান হোক এবং দেশে গণতান্ত্রিক অর্ডারটা ফিরে আসুক। সন্ত্রাসী কর্মকাণ্ড তো যে কেউ, আওয়ামী লীগ কেন, যে কেউ করতে পারে। তো সন্ত্রাসী কর্মকাণ্ড তো এটার থেকে যদি আপনি সুরক্ষা চান, তাহলে আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের দায়িত্ব পালন করতে হবে সঠিকভাবে। কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে সেটা বিশ্বাস করার কোনো কারণ নেই। বাংলাদেশের মানুষ অনেক সজাগ, তারা নির্বাচনের অপেক্ষায় আছে। তারা আজকে সমস্ত বাংলাদেশের 300 আসনে নির্বাচনী কর্মকাণ্ড পূর্ণ উদ্যমে চলছে। জাতীয় পার্টি 14 দল সহ যারা 24 নির্বাচনে অংশ নিয়েছে তারা যেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে গণ অধিকার পরিষদ। সেই সাথে আওয়ামী লীগের কোন নেতাকর্মীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে না দেওয়ারও দাবি জানানো হয়। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান কথা বলেন। নিবন্ধনের দোহাই দিয়ে আওয়ামী ফ্যাসিবাদের দোসর কোন দলকে নির্বাচন কমিশনের সংলাপে ডাকা হলে এর বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারিও দেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। নির্বাচন কমিশন কোনোভাবেই যারা 24 সালের দামি নির্বাচনে অংশ নিয়েছে, যারা আওয়ামী লীগের নেতা ছিল, তাদেরকে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিবে না। সে বিষয়ে তারা যথাযথ
পদক্ষেপ গ্রহণ করবে। একই সাথে আগামীকাল থেকে যে সংলাপ অনুষ্ঠিত হবে সেই সংলাপে জাতীয় পার্টির 14 দল সহ কোনো ফ্যাসিবাদের দোসরকে ডাকবে না। যদি নির্বাচন কমিশন এই বিষয়ে তারা যথাযথ পদক্ষেপ গ্রহণ না করে সেক্ষেত্রে আমরা রাজপথে আন্দোলন গড়ে তুলব। আগামী নির্বাচন জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বাংলাদেশ এক ঐতিহাসিক রূপান্তরের পথে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কানাডার সিনেটর সালমা আতাউল্লাহ জান ও 2 জন এমপির সাথে সৌজন্য সাক্ষাতের সময় সব কথা বলেন প্রফেসর ইউনূস। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা জোরদার ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়। রোহিঙ্গা প্রত্যাবাসনকে একমাত্র সমাধান উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। এ সময় সিনেটর সালমা আতাউল্লাহ জান রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্য দেওয়ার ঘোষণা দেন এবং কানাডার অব্যাহত সহায়তার আশ্বাস দেন। আগামী সপ্তাহে চট্টগ্রামের পতেঙ্গায় লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণে ডেনমার্কের এপিএম টার্মিনালসের সাথে চুক্তি করতে যাচ্ছে সরকার। ৬,৭০০ কোটি টাকার প্রকল্পে চুক্তি স্বাক্ষরের দিনই বাংলাদেশকে 250 কোটি টাকা দেবে কোম্পানিটি। এক সংবাদ সম্মেলনে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, বন্দরটিতে বড় জাহাজ ভেড়ার সুযোগ থাকায় কমবে আমদানি ও রপ্তানি ব্যয়। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ইউরোপ ও এশিয়া সহ বৈশ্বিক শিপিং সংযোগে যুক্ত হতে চট্টগ্রামে পতেঙ্গার লালদিয়ায় গভীর সমুদ্র বন্দর নির্মাণের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের এই প্রকল্প তৈরি করতে দীর্ঘ আলোচনার পর নির্মাণ এবং পরিচালনার দায়িত্ব দেয়া হচ্ছে ডেনমার্কের বিখ্যাত এপিএম টার্মিনালসকে। কভার করার জন্য ওনারা যাতে সক্ষমতা তৈরি করেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা কার্যালয়ের পিপিপি উইংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা আশিক চৌধুরী বলেন, ডিসেম্বরেই টার্মিনাল নির্মাণের কাজ শুরু হবে। 30 বছর দায়িত্বে থাকবে তারা, আর মালিকানায় থাকবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ক্যাবিনেট কমিটি অফ ইকোনমিক অ্যাফেয়ার্সে নিয়ে গিয়েছিলাম এবং ওনারা এটা অ্যাপ্রুভ করে দিয়েছে। আগামী সপ্তাহে কন্ট্রাক্টটা সাইন করে ফেলতে পারবো। তো ওনারা যদি ডিসেম্বর জানুয়ারি মাসে কাজ শুরু করেন তাহলে আমরা 29-এর দিকে গিয়ে আমরা আশা করছি যে টার্মিনালটা চালু হবে। ওনারা সাইন করার সাথে সাথে আমাদেরকে 250 কোটি টাকা দিবেন। প্রায় 6,700 কোটি টাকার যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হবে সেটা হচ্ছে পোর্টটা বানাতে, যন্ত্রপাতি এতে এরা কমপ্লিটলি ওনারা করবেন। তিনি আরো জানান, বন্দরটির হ্যান্ডেলিং সক্ষমতা বছরে 8 থেকে 10 লাখ কন্টেইনার, যা বর্তমান সক্ষমতার চেয়ে প্রায় 44% বেশি। এখানে প্রায় দ্বিগুণ আকারের জাহাজ ভিড়তে পারবে। এই জাহাজগুলো হয়তো ডিরেক্টলি ইউরোপে চলে যেতে পারতে পারে। তাদেরকে হয়তো সিঙ্গাপুর বা শ্রীলঙ্কায় থেমে জাহাজকে আপসাইজ করতে হবে না। অনেক সময় আপনারা দেখেছেন যে আমাদের বেতে কিছু বড় জাহাজ থামে, সেখান থেকে আবার একটা লাইটার ভেসেলে করে তারপরে বাংলাদেশের ভিতর ঢুকাতে হয়। এরকম অনেকগুলা লেক আসলে আমরা স্কিপ করতে পারবো। 24 ঘন্টায় চলবে কার্যক্রম, ফলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও আশা করছে কর্তৃপক্ষ। থ্যাংক ইউ ভেরি মাচ। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরো 5 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে 323 জনে দাঁড়িয়েছে। এছাড়াও গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে 1139 জন হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। শপথ নিলেন হাইকোর্টের স্থায়ী হিসেবে নিয়োগ পাওয়া 21 জন বিচারপতি। দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এ সময় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিবৃন্দ, অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট বারের সভাপতি, সম্পাদক সহ আইনজীবীরা উপস্থিত ছিলেন। জুলাই গণ আন্দোলনের পর নিয়োগ পাওয়া হাইকোর্টের 22 জন অতিরিক্ত বিচারপতিকে মঙ্গলবার স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। গত বছর 9 অক্টোবর 23 জনকে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেয় সরকার। 23 জনের মধ্যে বিএনপি নেতা নিতাই রায় চৌধুরীর ছেলে দেবাশিস রায় ছাড়া সবাইকে স্থায়ী করা হয়। আর অসুস্থ থাকায় শপথ নেননি বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় 3.5 মাসের চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে যমজ 2 শিশু। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সকালে 2 বোন সারিনা জাহান সায়রা ও সাইবা জাহান সাইমাকে বিদায় জানান হাসপাতাল পরিচালক, চিকিৎসক, নার্স ও কর্মীরা। পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন জানান, এ পর্যন্ত ওই দুর্ঘটনায় আহত 57 জনের মধ্যে 33 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, 20 জন মারা গেছেন।
এবং এখনও চিকিৎসাধীন আছেন 3 জন। একজনকে ট্রমা ম্যানেজমেন্টের জন্য মানসিক হাসপাতালে পাঠানো হয়েছে, তবে তারা আশঙ্কামুক্ত। এ সময় চিকিৎসার সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি। শিশুদের বাবা মা ইয়াসিন মজুমদার ও আকলিমা আক্তার হাসপাতাল ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। গত 21শে জুলাই মাইলস্টোন স্কুলের ভবনে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে 36 জন নিহত ও 124 জন আহত হন। তদন্তে পাইলটের উড্ডয়ন ত্রুটিকে দুর্ঘটনার কারণ হিসেবে চিহ্নিত করা হয়। শারীরিক কন্ডিশন স্টেবল, কিন্তু যে সমস্ত জায়গাতে আমরা স্কিন র্যাপ করেছি, যে সমস্ত জায়গাতে তাকে কন্টিনিউয়াসলি তাকে ড্রেসিং করে করে তার হিল হয়েছে, সেগুলো কিন্তু হাইপারট্রফিক স্কার ডেভেলপ করবে ডেফিনেটলি। তাদের মানসিক যে বিষয়গুলো সেগুলোকে খুবই সেন্সিটিভ ওয়েতে আমাদের দেখতে হবে। আজকে 2 জন যাচ্ছে, আর 3 জন আমাদের থাকবে। এই 3 জনই অতি শীঘ্রই আমাদের তারা বিপদমুক্ত আছে, তাদের শুধু রিকভারির জন্য আমরা একটু টাইম দিচ্ছি। ইনশাল্লাহ তারাও পর্যায়ক্রমিকভাবে খুব দ্রুতই বাসায় ফিরবে বলে আমরা আশা। রাজধানীতে ঢাকা 15 আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলাম খান মিল্টন গণসংযোগ করেছেন। দলের নেতাকর্মীদের সাথে নিয়ে মিরপুর 13, মিরপুর 10, কাজীপাড়া ও শেওড়াপাড়া ঘুরে তালতলা গিয়ে গণসংযোগ শেষ করেন তিনি। এ সময় শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, 2026 সালের ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি দল নির্বাচন ভণ্ডুল করতে নানা ইস্যু তৈরি করছে, তাই দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। এবারে অর্থ সংবাদ। প্রথম আলোর আয়োজনে ও ইস্পাহানী গ্রুপের পৃষ্ঠপোষকতায় তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে ইস্পাহানী প্রথম আলো আন্তর বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। রাজধানীর সোনারগাঁও হোটেলের সুরমা হলে টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন অংশ নেয়া বিশ্ববিদ্যালয়গুলোর কোচ, ম্যানেজার ও অধিনায়করা। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও পরিচালনা কমিটির প্রধান আশরাফ উদ্দিন চুন্নু, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও টেকনিক্যাল কমিটির প্রধান ইমতিয়াজ সুলতান জনি, ইস্পাহানী গ্রুপের পরিচালক জাহিদা ইস্পাহানী, জেনারেল ম্যানেজার ওমর হান্নান ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সহ অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র এবং টুর্নামেন্টের ড্র পরিচালনা করেন ফিফার সাবেক রেফারি ও বাফুফের হেড অফ রেফারিজ আজাদ রহমান। দেশের 4 অঞ্চলের মোট 46টি বিশ্ববিদ্যালয়ের দল এবারে টুর্নামেন্টে অংশ নেবে। চ্যাম্পিয়ন দল পাবে 5 লাখ টাকা, রানার্স আপ পাবে 3 লাখ টাকা পুরস্কার। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার এটিএন বাংলা। কোঅপারেশন দিচ্ছেন আর আশা করি যে এবার আরো ভালো খেলাটা হবে। এন্ড থ্যাংক ইউ প্রথম আলো ফর বিং in partnership with Ispahanis এটা সাকসেস করার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। দল বাড়ানো শুধু কোয়ান্টিটি বাড়ালে হবে না, তো কোয়ালিটিটা ঠিক রাখতে হবে। কোয়ালিটি ঠিক রেখে তারপর আমরা চেষ্টা করছি যে কি পরিমাণ কোয়ান্টিটি বাড়ানো যায়। আসলে এটার একটা বিরাট বড় হাইপ সারা বাংলাদেশে তৈরি হয়েছে। গ্রুপের প্রতীক হিসাবে বেরোজ ইস্পাহানির স্ত্রী হিসাবে জাহিদা ইস্পাহানি, আমি তাকে খুব সম্মান করি। তিনি এখানে আসেন, আমি চাই যে তিনি আমাদের এই অনুষ্ঠানটা যেন আসেন। ব্র্যাক ব্যাংকের আয়োজনে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার অঙ্গীকারে বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিসএবিলিটি নেটওয়ার্ক BBDN এর সহযোগিতায় এম্পাওয়ার অ্যাবিলিটি 2025 পাওয়ারিং এভরি অ্যাবিলিটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্র্যাক ব্যাংকের ফ্ল্যাগশিপ CSR উদ্যোগ অপরাজেয় আমি এর আওতায় এই নিয়ে দ্বিতীয়বারের মতো সম্মেলনটি অনুষ্ঠিত হল। এতে নীতি নির্ধারক, বেসরকারি খাত ও উন্নয়ন সংস্থার নেতৃস্থানীয় ব্যক্তিরা অংশ নেন। তারা অঙ্গীকারকে বাস্তবে রূপ দিতে নীতিগত সহায়তা, কর্পোরেট প্রতিশ্রুতি ও অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থান সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল M শাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড মোহাম্মদ সানোয়ার জাহান ভূঁইয়া, ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড CEO তারেক রেফাতুল্লাহ খান, BBDN ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আরদাশির কবির। কনফারেন্সে 50টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নেয়। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ।
ইসলামাবাদে হামলার জবাবে আফগানিস্তানেও আক্রমণ চালানোর হুমকি দিয়েছেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। গত 2 দিনে পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তান এবং ইসলামাবাদের আদালতের বাইরে দুটি বড় হামলার ঘটনার পর এই হুমকি দিলেন তিনি। পাক গণমাধ্যম জিও নিউজের এক অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, দুটি হামলার পর আফগানিস্তানের অভ্যন্তরীণ সীমান্তে পাকিস্তানের আক্রমণের সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। সতর্ক করে বলেন, পাকিস্তানে যেভাবে আক্রমণ করা হবে ইসলামাবাদও একইভাবে তার জবাব দেবে। সহিংসতার পেছনে সশস্ত্র গোষ্ঠীদের আশ্রয় দেওয়ার দায়ে আফগান তালেবান শাসনের নিন্দাও করেন তিনি। মঙ্গলবার আত্মঘাতী বিস্ফোরণে পাকিস্তানে 12 জন নিহত এবং 30 জনেরও বেশি আহত হন। পরে হামলার দায় স্বীকার করে তেহরিক ই তালেবান পাকিস্তান টিটিপি। নিজ দল লেবার পার্টির নেতৃত্ব থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে সরিয়ে দেওয়ার গুঞ্জন চলছে, তবে এত সহজে ছাড় দেবেন না বলে স্পষ্ট জানিয়েছেন স্টারমার। দলের বেশিরভাগ এমপি তার সাথে রয়েছেন বলেও জানা গেছে। ধারণা করা হচ্ছে আগামী পাক্ষিকের বাজেট ঘোষণার পরপরই এই সংকট দেখা দিতে পারে। স্যার কিয়ারকে সরানোর জন্য একটি নেপথ্যে ষড়যন্ত্র চলছে বলে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছেন তার পক্ষের লেবার নেতা ও এমপিরা। এদিকে স্টারমারকে সরিয়ে দেওয়ার পর সম্ভাব্য লেবার প্রধান হিসেবে এমপিদের মধ্যে তার ঘনিষ্ঠতম সহযোগী, বিশেষ করে স্বাস্থ্য সচিব ওয়েস স্ট্রিটিং এবং স্বরাষ্ট্র সচিব শাবানা মাহমুদ রয়েছেন। এক্সেলশিয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এম এ মাসুদ মারা গেছেন। মঙ্গলবার রাত 11:30টার দিকে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা তার জন্মস্থান বরিশালের বাবুগঞ্জ উপজেলার সিংহের কাঠি গ্রামের নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে। তিনি ইটেন বাংলার সিনিয়র উপদেষ্টা নওয়াজিশ আলী খানের ভাই। এ পর্যায়ে খেলার খবর। সাদমান ইসলাম সেঞ্চুরি না পেলেও মাহমুদুল হাসান জয়ের 169 এবং সেঞ্চুরির আশা জাগানো মুমিনুল হকের অপরাজিত 80 রানে 1 উইকেটে 338 রান নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ। তাতে দ্বিতীয় দিন শেষে টাইগারদের লিড 52 রানের। প্রথম ইনিংসে আয়ারল্যান্ডকে 286 রানে থামিয়ে দেয় বাংলাদেশ। পরাগ আরমানের রিপোর্ট। এমন ফুরফুরে মেজাজের দিন বহুদিন আসেনি বাংলাদেশের ক্রিকেটে। সাবধানতার সাথে আত্মবিশ্বাস যোগ হলে যে বহুদূর এগিয়ে যাওয়া যায়, সিলেট টেস্টের দ্বিতীয় দিনে যেন তারই প্রমাণ দিল বাংলাদেশ। যে কোনো ফরম্যাটেই বাংলাদেশের এখন আতঙ্কের নাম ব্যাটিং। সবচেয়ে বড় সমস্যা ওপেনিং জুটি নিয়ে। তবে সিলেট টেস্টে আইরিশদের বিপক্ষে ওয়ানডে মেজাজের ব্যাটিংয়ে 49 বলে ক্যারিয়ারের সপ্তম 50 তুলে নেন বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম। এরপর 72 বলে ক্যারিয়ারের পঞ্চম 50 তুলে নেন মাহমুদুল হাসান জয়। প্রথম সেশনে বিনা উইকেটে বাংলাদেশের পুঁজি 109 রান। তবে টেস্ট ক্রিকেটে 150 ছড়ানো ওপেনিং জুটি দেখতে অপেক্ষায় থাকতে হয় 3.5 বছর। দলের 158 রানের জুটি ভাঙে 80 রানে থাকা সাদমান ইসলামের বিদায়ে। তখন 85 রানে ছিলেন মাহমুদুল হাসান। এরপর মুমিনুলের সঙ্গে দ্বিতীয় উইকেটে জুটি বাঁধেন তিনি। চা বিরতির পর 190 রানে 9-4 আর 1 ছক্কায় ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন জয়। 2022 সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম সেঞ্চুরি করার পর দ্বিতীয়টি পেতে সময় লাগলো জয়ের 3 বছর। দলের 260 রানে ম্যাকব্রাইনকে ডিপ মিড উইকেটের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে ক্যারিয়ারের 36তম 50 পেয়ে যান মুমিনুল। এতে নিজেদের টেস্ট ইতিহাসে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের প্রথম 3 ব্যাটার 50 পেলেন। দিনের বাকি সময়টা আইরিশ বোলারদের কোনো সুযোগই দেননি মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক। টেস্টের দ্বিতীয় দিন শেষে জয় 169 এবং সেঞ্চুরির আশা জাগিয়ে মুমিনুল 80 রানে অপরাজিত আছেন। সকালে গতকালের 8 উইকেটে 270 রান নিয়ে খেলতে নেমে দ্বিতীয় দিনে মাত্র 14 বল টিকতে পারে আয়ারল্যান্ড। মেথু হামফ্রেসকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তাইজুল ইসলাম। এরপর হাসান মাহমুদ উইকেট শিকারে নামলে 286 রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার।
কিছু রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়াচ্ছে। তারেক রহমান হুমকি ধামকি না দিয়ে ফেব্রুয়ারিতে জনগণের মুখোমুখি হওয়ার আহ্বান। 5 দফা দাবি না মানলে যমুনার সামনে অবস্থান কর্মসূচির ডাক জামায়াত সহ সমমনা 8 দলের। আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ঠেকাতে মাঠে থাকার ঘোষণা। দেশে গৃহযুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে মন্তব্য এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারির। 8 দলের চলমান আন্দোলনের সাথে সংহতি প্রকাশ। লকডাউনের নামে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে দেশজুড়ে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন। অর্থের সংস্থান না হওয়ায় অন্তর্বর্তী সরকারের মেয়াদে হচ্ছে না সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল, জানালেন অর্থ উপদেষ্টা। আন্দোলনে নামার হুঁশিয়ারি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।